অনেক বছর আগের কথা, যখন টিউনিশিয়ার এক নির্জন দুর্গে বসে এক মহান মনীষী পৃথিবীর ইতিহাস নিয়ে গভীরভাবে চিন্তা করছিলেন। তার নাম ছিল ইবনে খালদুন। তিনি বুঝতে পেরেছিলেন যে ইতিহাস মানে কেবল রাজা বাদশাহদের যুদ্ধের কাহিনী বা পুরনো দিনের গল্প নয়, বরং এটি হল মানব সমাজের পরিবর্তনের ধারা এবং সভ্যতার উত্থান পতনের এক বিজ্ঞানসম্মত বিশ্লেষণ। তিনি লক্ষ্য করেছিলেন যে আগের অনেক ঐতিহাসিক বড় বড় কাহিনী লিখে গেছেন, কিন্তু কেন একটি বংশের পতন হয় আর কেন অন্যটি ক্ষমতায় আসে তার মূল কারণগুলো কেউ তলিয়ে দেখেননি। তাই তিনি সিদ্ধান্ত নিলেন এমন একটি বই লিখবেন যা হবে ইতিহাসের ভূমিকা বা মুকাদ্দিমা, যেখানে তিনি সভ্যতার গোপন নিয়মগুলো উন্মোচন করবেন। ইবনে খালদুন তার গল্প শুরু করেন মানুষের মৌলিক প্রকৃতি দিয়ে। তিনি বলেন, মানুষ স্বভাবগতভাবেই সামাজিক এবং সে একা বাঁচতে পারে না। জীবন ধারণের জন্য মানুষের খাবারের প্রয়োজন হয়, কিন্তু একা এক ব্যক্তির পক্ষে নিজের প্রয়োজনীয় গম ফলানো, তা মাড়াই করা এবং রুটি বানানো সম্ভব নয়। এর জন্য প্রয়োজন অনেক মানুষের পারস্পরিক সহযোগিতা, যেখানে কেউ কামার হিসাবে কাজ করবে, কেউ কাঠমিস্ত্রি হবে, আবার কেউ চাষাবাদ করবে। আবার বন্য পশুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য মানুষের অন্যের সাহায্যের প্রয়োজন হয়। এই যে বেঁচে থাকার তাগিদে মানুষ একে অপরের ওপর নির্ভর করে দলবদ্ধ হয়, এটাই হল সভ্যতার বা উমরানের জন্মকথা। তিনি আমাদের পৃথিবীকে 7টি অঞ্চলে ভাগ করে দেখান। তিনি ব্যাখ্যা করেন যে জলবায়ু বা আবহাওয়া কিভাবে মানুষের চরিত্র ও শারীরিক গঠনে প্রভাব ফেলে। মাঝখানের অঞ্চলগুলোতে, অর্থাৎ তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অঞ্চলে আবহাওয়া খুব বেশি গরমও নয়, আবার খুব বেশি ঠান্ডাও নয়। তাই এখানকার মানুষেরা শারীরিক ও মানসিকভাবে ভারসাম্যপূর্ণ হয়, এবং এখানেই বড় বড় সভ্যতা ও বিজ্ঞানের বিকাশ ঘটে। অন্যদিকে প্রচণ্ড গরমের অঞ্চলে, অর্থাৎ দক্ষিণের মানুষদের মেজাজ কিছুটা হালকা ও আমুদে হয়, আবার প্রচণ্ড উত্তাপের কারণে তাদের গায়ের রং কালো হয়ে যায়। তিনি ভুল ধারণা ভেঙে দিয়ে বলেন যে গায়ের রং কোনো অভিশাপের ফল নয়, বরং এটি জলবায়ুর প্রাকৃতিক প্রভাব। আবার উত্তর দিকের অতিরিক্ত ঠান্ডা অঞ্চলের মানুষদের গায়ের রং ফর্সা হয়। খাবার দাবারের অভাব বা প্রাচুর্য কিভাবে মানুষের দেহে ও মনে প্রভাব ফেলে তা নিয়ে তিনি এক চমৎকার ধারণা দেন। তিনি লক্ষ্য করেন যে যারা মরুভূমিতে বা রুক্ষ এলাকায় বাস করে এবং পরিমিত খাবার খায়, তারা অনেক বেশি সাহসী, ধৈর্যশীল এবং বুদ্ধিমান হয়। তাদের শরীরের রোগবালাই কম থাকে, কারণ তারা অতিরিক্ত খাবার খেয়ে অলস হয়ে যায় না। বিপরীতে যারা শহরের আরাম আয়েশে থাকে এবং প্রচুর তেল চর্বিযুক্ত খাবার খায়, তারা ধীরে ধীরে দুর্বল ও অলস হয়ে পড়ে এবং তাদের মনস্তাত্ত্বিক ক্ষমতা কমে যায়। খালদুন এরপর একটি গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরেন, তা হল মরুভূমি বা যাযাবর জীবনই হল সভ্যতার ভিত্তি। মানুষ প্রথমে মরুভূমিতে বা গ্রামে কঠিন জীবনের মধ্য দিয়ে শুরু করে, এবং যখন তারা সম্পদশালী হয়ে ওঠে তখন তারা আরাম আয়েশের জন্য শহরে চলে আসে। এই যাযাবর বা বেদুইন মানুষেরা স্বভাবগতভাবেই অনেক বেশি দয়ালু এবং সাহসী হয়, কারণ তারা নিজেদের জীবন ও সম্পদ রক্ষায় সব সময় সজাগ থাকে। তাদের কোনো প্রাচীর বা সৈন্যবাহিনী থাকে না, তাই তারা নিজেরাই নিজেদের যোদ্ধা। তাদের এই সাহসের মূলে থাকে একটি বিশেষ শক্তি, যাকে ইবনে খালদুন নাম দিয়েছেন আসাবিয়া বা গোত্রীয় সংহতি। এই আসাবিয়া হল নিজের বংশ বা দলের প্রতি গভীর ভালোবাসা এবং একতা, যা মানুষকে বিপদের সময় একসঙ্গে লড়াই করতে উৎসাহ দেয়। এই আসাবিয়া বা একতা যে দলের যত বেশি থাকে, তারাই অন্য সবার ওপর বিজয় অর্জন করে। মরুভূমির যাযাবর জাতিগুলো যখন দেখে যে শহরের লোকেরা বিলাসিতায় ডুবে অলস হয়ে গেছে, তখন তারা তাদের আক্রমণ করে ক্ষমতা দখল করে নেয়। কিন্তু এই আসাবিয়া কেবল রক্ত সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। দীর্ঘদিন একসঙ্গে থাকা বা আনুগত্যের মাধ্যমেও এটি গড়ে উঠতে পারে। তবে সময়ের সাথে সাথে যখন এই মানুষেরা শহরে থিতু হয় এবং আরাম আয়েশ করতে শুরু করে, তখন তাদের এই একতা বা সংহতি কমতে থাকে। ইবনে খালদুন বলেন, একটি রাজবংশ বা শাসন ব্যবস্থার স্থায়িত্ব সাধারণত 4টি প্রজন্মের বেশি হয় না। প্রথম প্রজন্ম থাকে পরিশ্রমী ও সাহসী, যারা ক্ষমতা জয় করে। দ্বিতীয় প্রজন্ম সেই ক্ষমতা ভোগ করতে শুরু করে, কিন্তু পরিশ্রমের গুরুত্ব ভুলে যায় না। তৃতীয় প্রজন্ম সম্পূর্ণ বিলাসিতায় ডুবে যায় এবং অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। আর চতুর্থ প্রজন্ম এসে সবকিছু ধ্বংস করে দেয়। এই শাসন ক্ষমতা বা রাজকীয় কর্তৃত্বের চূড়ান্ত লক্ষ্যই হল পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।
যখন কোনো নেতা তার দলের ওপর পূর্ণ কর্তৃত্ব পেয়ে যায় তখন সে চায় অন্য সব দলের ওপরও জয়ী হতে। এভাবেই বড় বড় রাজ্য গড়ে ওঠে। তবে মজার বিষয় হল, আরবরা যখন তাদের স্বাভাবিক যাযাবর চরিত্রে থাকে তারা খুব সহজেই বড় এলাকা জয় করতে পারে, কারণ তারা ঝড়ের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। কিন্তু তাদের শাসন ব্যবস্থা তখনই শক্তিশালী হয় যখন এর সাথে ধর্মের ছোঁয়া লাগে। ধর্ম মানুষের ভেতরের হিংসা ও অহংকার দূর করে সবাইকে এক উদ্দেশ্যে কাজ করতে সাহায্য করে, যার ফলে তারা অপ্রতিরোধ্য হয়ে ওঠে। ইবনে খালদুন আরও ব্যাখ্যা করেন যে যখন একটি নতুন বংশ ক্ষমতায় আসে তারা শুরুতে প্রজাদের ওপর খুব বেশি কর বা খাজনা চাপিয়ে দেয় না। কর কম থাকায় মানুষের কাজ করার উৎসাহ বাড়ে এবং ধীরে ধীরে দেশ উন্নত হয়। কিন্তু যখন শাসকরা বিলাসিতায় গা ভাসিয়ে দেয় তখন তাদের প্রচুর অর্থের প্রয়োজন হয়। তখন তারা খাজনা বাড়িয়ে দেয় এবং ব্যবসায়ীদের উপর নানা রকম কর চাপিয়ে দেয়। এই অতিরিক্ত করের চাপে ব্যবসায়ীরা নিরুৎসাহিত হয়ে পড়ে এবং ধীরে ধীরে সভ্যতার পতন ঘটে। ইবনে খালদুনের মতে অন্যায় ও জুলুমই হল সভ্যতা ধ্বংসের প্রধান কারণ। যখন মানুষের সম্পদ কেড়ে নেওয়া হয় বা তাদের পারিশ্রমিক ছাড়া খাটানো হয় তখন তারা আর কাজ করতে চায় না এবং এর ফলে গোটা দেশ দরিদ্র হয়ে পড়ে। শহরের জীবনযাত্রা নিয়ে তিনি বলেন, যখন একটি শহর বড় হয় সেখানে শ্রমের বিভাজন ঘটে। কেউ কাপড় বোনে, কেউ রান্না করে, কেউ স্থাপত্যবিদ হয়। শহরের জনসংখ্যা যত বেশি হয় সেখানে চাহিদা তত বাড়ে এবং সম্পদের উৎপাদনও তত বৃদ্ধি পায়। তবে অতিরিক্ত বিলাসিতা শহরবাসীকে নৈতিকভাবে কুলুষিত করে তোলে। তারা আর কষ্ট করতে চায় না এবং নিজেদের সুরক্ষার জন্য ভাড়াটে সৈনিকদের ওপর নির্ভর করে। এভাবেই একটি শক্তিশালী জাতির পতন শুরু হয় এবং অন্য কোনো যাযাবর জাতি এসে তাদের জায়গা দখল করে নেয়। ইবনে খালদুনের এই চিন্তাধারা ছিল সেই সময়ের জন্য একেবারেই নতুন। তিনি দেখিয়েছেন যে পৃথিবী একটি সুশৃঙ্খল নিয়মে চলে এবং মানুষের প্রতিটি কাজ বা প্রতিটি ঘটনা কোনো না কোনো প্রাকৃতিক বা সামাজিক কারণের সাথে যুক্ত। ইতিহাসের এই গতিধারা বুঝতে হলে আমাদের অবশ্যই সমাজ, অর্থনীতি এবং মানুষের মনস্তত্ত্ব সম্পর্কে জানতে হবে। তার মতে ইতিহাস হলো একটি আয়না, যেখানে আমরা অতীতকে দেখে ভবিষ্যতের পথ খুঁজে পেতে পারি। এই পর্যন্ত ছিল ইবনে খালদুনের চিন্তার প্রথমাংশ, যেখানে তিনি সমাজ এবং ক্ষমতার উত্থান পতনের মূল ভিত্তি নিয়ে আলোচনা করেছেন। ইবনে খালদুন তার গভীর চিন্তার জাল বুনে চলেন। তিনি দেখলেন যে যখন একটি রাজবংশ বা রাষ্ট্র একবার শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হয়ে যায় তখন সেটি আর কেবল আদিম গোত্রীয় সংহতি বা আসাবিয়ার ওপর নির্ভর করে না। সময়ের পরিক্রমায় প্রজাদের মনে সেই বংশের শাসন একটি অবিচ্ছেদ্য বিশ্বাসের মতো গেঁথে যায়। মানুষ তাদের শাসনকে অনেকটা বিধাতার বিধানের মতো মেনে নেয় এবং বংশ পরম্পরায় সেই আনুগত্য চলতে থাকে। এই পর্যায়ে এসে শাসকরা তাদের নিজের গোত্রের লোকদের চেয়েও এমন অনুগত ভৃত্য বা ভাড়াটে সৈন্যদের বেশি গুরুত্ব দিতে শুরু করেন যারা কেবল তার হুকুম পালনেই ব্যস্ত থাকে। তিনি লক্ষ্য করেছিলেন যে ক্ষমতার এই স্তরে এসে শাসকরা নিজেদের আভিজাত্য বজায় রাখার জন্য প্রজাদের থেকে দূরে সরে যান এবং প্রাসাদের ভেতর এক প্রকারের অন্তরাল তৈরি করেন। খালদুন এরপর শাসনের বিভিন্ন পদের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি মনে করতেন একজন শাসক একাকী কখনোই একটি বিশাল সাম্রাজ্য সামলাতে পারেন না। তার জন্য একদল যোগ্য সাহায্যকারীর প্রয়োজন হয়। এই সাহায্যকারীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটি হল উজির বা প্রধানমন্ত্রী। উজির হলেন সেই ব্যক্তি যিনি শাসকের বোঝা হালকা করেন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেন। খালদুনের মতে সাম্রাজ্যের শুরুতে যখন যুদ্ধবিগ্রহ বেশি থাকে তখন তলোয়ারধারী বা সামরিক কর্মকর্তাদের গুরুত্ব থাকে সবচেয়ে বেশি, কিন্তু যখন রাষ্ট্র থিতু হয় এবং শান্তি প্রতিষ্ঠিত হয় তখন কলমধারী বা প্রশাসনিক কর্মকর্তাদের গুরুত্ব বাড়তে থাকে, কারণ তখন রাজস্ব আদায়, হিসাবরক্ষণ এবং কূটনৈতিক চিঠিপত্র আদান প্রদানই হয়ে ওঠে মূল কাজ। তিনি খেলাফত এবং সাধারণ রাজতন্ত্রের মধ্যকার সূক্ষ্ম পার্থক্যটিও চমৎকারভাবে বুঝিয়ে বলেন। খালদুনের দৃষ্টিতে খেলাফত হল এমন একটি শাসন ব্যবস্থা যেখানে ইহকার এবং পরকাল উভয় কল্যাণের দিকে নজর দেওয়া হয়। এটি কেবল মানুষের তৈরি আইনের ওপর চলে না, বরং এটি চলে ঐশ্বরিক বা ধর্মীয় আইনের ওপর ভিত্তি করে, যা মানুষের প্রকৃত মঙ্গল জানে। খলিফা হলেন রাসূলের স্থলাভিষিক্ত, যার কাজ হল ধর্ম রক্ষা করা এবং দুনিয়ার রাজনীতি পরিচালনা করা। কিন্তু যখন এই ধর্মীয় আবেগ কমে যায় এবং শাসকরা কেবল ক্ষমতা এবং বিলাসিতার দিকে ঝুঁকে পড়ে তখন খেলাফত ধীরে ধীরে সাধারণ রাজতন্ত্রে রূপ নেয়। তিনি আরবের উদাহরণ দিয়ে দেখান যে প্রথম দিকে খুলাফায়ে রাশেদিনের সময়ে শাসন ছিল সাধারণ এবং অনাড়ম্বর, কিন্তু উমাইয়া এবং আব্বাসীয় যুগে তা জাঁকজমকপূর্ণ রাজতন্ত্রে পরিণত হয়। এরপর ইবনে খালদুন রাষ্ট্রের অর্থনীতির নারী নক্ষত্র নিয়ে আলোচনা করেন। তিনি এক যুগান্তকারী সত্য উন্মোচন করেন যে একটি সাম্রাজ্যের শুরুতে কর বা খাজনার হার কম থাকে, কিন্তু মোট আয় অনেক বেশি হয়।
এর কারণ হল যখন কর কম থাকে তখন প্রজারা চাষাবাদ এবং ব্যবসায় উৎসাহ পায়, ফলে দেশে উৎপাদন এবং বাণিজ্য বৃদ্ধি পায়। কিন্তু সাম্রাজ্য যখন বুড়ো হতে শুরু করে এবং শাসকদের বিলাসিতা বেড়ে যায়, তখন তাদের অনেক বেশি অর্থের প্রয়োজন হয়। এই বাড়তি টাকা জোগাড় করতে তারা প্রজাদের ওপর করের বোঝা বাড়িয়ে যায়। অতিরিক্ত করের চাপে মানুষের কাজ করার ইচ্ছা মরে যায় এবং ধীরে ধীরে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায়, যার ফলে সরকারের মোট আয়ও কমে যায়। তিনি শাসকদের ব্যবসায় নামার ঘোর বিরোধী ছিলেন। খালদুন বলেন, যখন কোনো রাজা বা শাসক নিজে ব্যবসা বা চাষাবাদ শুরু করেন, তখন তা প্রজাদের জন্য চরম ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। শাসক তার ক্ষমতার জোরে বাজারের সেরা জিনিসগুলো সস্তায় কিনে নেন এবং প্রজাদের বাধ্য করেন বেশি দামে তার জিনিস কিনতে। এর ফলে সাধারণ ব্যবসায়ীরা পুঁজি হারিয়ে দেউলিয়া হয়ে যায় এবং রাষ্ট্রের রাজস্ব আয়ের প্রধান উৎসটি নষ্ট হয়ে যায়। তিনি স্পষ্টভাবে বলেন যে খাজনা এবং করের মাধ্যমেই রাষ্ট্রের কোষাগার সমৃদ্ধ করা উচিত, প্রজাদের প্রতিযোগিতায় নেমে নয়। খালদুন সাম্রাজ্য পতনের অন্যতম প্রধান কারণ হিসেবে অবিচার বা জুলুমকে চিহ্নিত করেন। তার মতে অবিচার কেবল কারো সম্পদ কেড়ে নেওয়া নয়, বরং মানুষের পরিশ্রমের ন্যায্য মূল্য না দেওয়া বা তাদের বিনা পারিশ্রমিকে খাটানো অবিচারের শামিল। যখন মানুষ বুঝতে পারে যে তাদের পরিশ্রমের ফল অন্য কেউ ভোগ করবে, তখন তারা উৎপাদন বন্ধ করে দেয়। আর উৎপাদন বন্ধ হওয়ার অর্থই হল সভ্যতার বিনাশ। তিনি প্রাচীন পারস্যের এক রাজার গল্প দিয়ে এটি বুঝিয়ে বলেন যে ন্যায়বিচারই হল সেই ভিত্তি যার উপর রাজশক্তি দাঁড়িয়ে থাকে, এবং ন্যায়বিচার ছাড়া কৃষিকাজ, সৈন্যবাহিনী বা রাজশক্তি কিছুই টিকে থাকে না। শহর এবং নগরের বিকাশ নিয়ে তার পর্যবেক্ষণ ছিল অত্যন্ত প্রখর। তিনি বলেন, শহর হল বিলাসিতা এবং উচ্চতর সভ্যতার চূড়ান্ত রূপ। যখন মানুষের হাতে প্রয়োজনের চেয়ে বেশি সম্পদ জমে যায়, তখন তারা আরাম আয়েশের জন্য শহরে বসতি স্থাপন করে। শহরে নানা ধরনের পেশাজীবী বা কারিগরের জন্ম হয়। খালদুন দেখান যে বড় বড় অট্টালিকা বা স্মৃতিস্তম্ভ কেবল সেই রাজবংশই নির্মাণ করতে পারে যাদের ক্ষমতা অত্যন্ত প্রবল এবং যাদের হাতে প্রচুর শ্রমিক এবং প্রকৌশলী রয়েছে। তবে তিনি সাবধান করে দেন যে অতিরিক্ত বিলাস শহরবাসীকে নৈতিকভাবে দুর্বল করে ফেলে। তারা নিজেদের সুরক্ষার ক্ষমতা হারিয়ে ফেলে এবং পুরোপুরি রাষ্ট্রের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এভাবে একটি সমৃদ্ধ শহর যখন পতনের দিকে যায়, তখন কারিগররাও শহর ছেড়ে চলে যায় এবং ধীরে ধীরে সেই জনপদ ধ্বংসস্তূপে পরিণত হয়। ইবনে খালদুন মানুষের জীবিকা অর্জনের বিভিন্ন উপায় নিয়েও কথা বলেছেন। তিনি কৃষিকাজকে সবচেয়ে আদিম এবং প্রাকৃতিক পেশা হিসেবে বর্ণনা করেন। এরপর আসে বিভিন্ন হস্তশিল্প বা কারিগরি বিদ্যা, যা মূলত শহরের বিকাশের সাথে সাথে উন্নত হয়। ব্যবসা বাণিজ্যকেও তিনি লাভের একটি উপায় হিসেবে দেখেন, তবে এতে কিছুটা চতুরতা এবং কৌশলের প্রয়োজন হয় বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, শিক্ষা বা জ্ঞানও তার কাছে একটি বিশেষ শিল্প বা ক্রাফট। তিনি মনে করতেন বড় বড় শহর, যেখানে মানুষ অনেক বেশি এবং কাজের সুযোগ বেশি, সেখানেই বিজ্ঞান এবং শিল্পকলা পূর্ণতা পায়। খালদুন মানুষের চিন্তাশক্তি এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের উপরও গুরুত্ব দেন। তিনি বলেন, মানুষ এবং প্রাণীর মধ্যে প্রধান পার্থক্য হল মানুষের চিন্তা করার ক্ষমতা। এই চিন্তাশক্তি ব্যবহার করেই মানুষ তার জীবন ধারণের সরঞ্জাম তৈরি করে, সমাজ গড়ে তোলে এবং অজানাকে জানার চেষ্টা করে। জ্ঞানের তিনটি স্তর তিনি বর্ণনা করেন। প্রথমটি হল চারপাশের জগৎকে বোঝার সাধারণ জ্ঞান, দ্বিতীয়টি হল সমাজ এবং মানুষের সাথে চলার ব্যবহারিক জ্ঞান, এবং তৃতীয়টি হল সর্বোচ্চ স্তরের তাত্ত্বিক বা আধ্যাত্মিক জ্ঞান। তার মতে জ্ঞান অর্জনের জন্য কেবল বই পড়া যথেষ্ট নয়, বরং দেশ বিদেশ ভ্রমণ এবং অভিজ্ঞ পণ্ডিতদের সাথে মেলামেশা অত্যন্ত জরুরি। ইবনে খালদুন তার গভীর আলোচনার শেষ পর্যায়ে এসে মানুষের শ্রেষ্ঠত্বের মূল চাবিকাঠি নিয়ে কথা বলতে শুরু করেন। তিনি বলেন, মানুষ যে অন্য সব প্রাণী থেকে আলাদা, তার একমাত্র কারণ হল তার চিন্তা করার ক্ষমতা। এই চিন্তাশক্তির মাধ্যমেই মানুষ তার জীবিকা অর্জন করে, একে অপরের সাথে সহযোগিতা করে এবং মহান আল্লাহকে চেনার চেষ্টা করে। মানুষের এই জ্ঞান অর্জনের প্রক্রিয়াটি একদিনে তৈরি হয়নি, বরং এটি একটি দীর্ঘ ধারাবাহিকতার ফল। তিনি মানুষের বুদ্ধিবৃত্তিক স্তরকে তিনটি ভাগে ভাগ করে দেখান। প্রথমটি হল প্রয়োজনীয় কাজ করার উপস্থিত বুদ্ধি, দ্বিতীয়টি হল সমাজ ও মানুষের সাথে চলার অভিজ্ঞতা থেকে পাওয়া জ্ঞান, এবং তৃতীয়টি হল উচ্চতর সত্য অনুসন্ধানের ক্ষমতা। খালদুন এরপর আলোচনা করেন জ্ঞানের বিশাল জগৎ নিয়ে, যেটিকে তিনি দুই ভাগে বিভক্ত করেন। প্রথমটি হল ঐতিহ্যগত বা ধর্মীয় জ্ঞান, যা মানুষ পূর্বসূরীদের কাছ থেকে পায়, যেমন পবিত্র কোরআন, হাদিস এবং ইসলামী আইন। দ্বিতীয়টি হল যুক্তিনির্ভর বা দর্শনশাস্ত্র, যা মানুষ তার নিজের মেধা ও যুক্তি দিয়ে বুঝতে পারে। তিনি বলেন, ইসলামী সভ্যতায় এই দুই ধরনের জ্ঞানের চর্চা একসময় শীর্ষে পৌঁছেছিল, কিন্তু সময়ের সাথে সাথে যখন সভ্যতা দুর্বল হতে শুরু করে, তখন এই জ্ঞানের চর্চাও কমে আসতে থাকে। তিনি শিক্ষার পদ্ধতি নিয়ে এক যুগান্তকারী পরামর্শ দেন। তিনি বলেন, ছাত্রদের শেখানোর ক্ষেত্রে অবশ্যই ধৈর্যশীল হতে হবে এবং ধীরে ধীরে সহজ থেকে কঠিনের দিকে যেতে হবে।
যদি কোনো শিক্ষক শুরুতেই কঠিন বিষয় ছাত্রদের সামনে তুলে ধরেন তবে তারা আগ্রহ হারিয়ে ফেলে এবং পড়াশোনাকে পাহাড়ের মতো কঠিন মনে করতে শুরু করে। তিনি এই প্রক্রিয়ায় ৩ বার পুনরাবৃত্তির কথা বলেন। প্রথমবার সংক্ষেপে মূল বিষয় জানানো, দ্বিতীয়বার বিস্তারিত আলোচনা করা এবং তৃতীয়বার সব জটিলতা দূর করা। ইবনে খালদুন বিশেষভাবে সতর্ক করে দেন যে ছাত্রদের ওপর অতিরিক্ত কঠোরতা বা শারীরিক শাস্তি দেওয়া চরম ক্ষতিকর। তিনি লক্ষ্য করেন যে যেসব ছাত্রকে মারধর করে বা ভয় দেখিয়ে শেখানো হয় তারা অলস হয়ে পড়ে, মিথ্যে বলতে শেখে এবং তাদের ভেতরের সাহস ও কর্মস্পৃহা নষ্ট হয়ে যায়। এটি কেবল একজন ব্যক্তির জন্য নয়, বরং গোটা সমাজের জন্যই ধ্বংসাত্মক। তিনি বলেন, শিক্ষা হতে হবে আনন্দদায়ক এবং অনুপ্রেরণামূলক। তিনি বইয়ের সংখ্যা বৃদ্ধি এবং সংক্ষিপ্ত সার বা অ্যাব্রিজমেন্টস পড়ার প্রবণতা নিয়েও চিন্তা প্রকাশ করেন। তিনি মনে করতেন জ্ঞানের সাগরে হাবুডুবু খাওয়া ছাত্রদের জন্য অতিরিক্ত বই অনেক সময় বিভ্রান্তি তৈরি করে। আবার খুব ছোট ছোট নোট পড়ে যারা বড় বড় পণ্ডিত হতে চায় তারা আসলে বিষয়ের গভীরতা বুঝতে পারে না। তার মতে প্রকৃত পণ্ডিত হতে হলে মূল উৎস থেকে বিস্তারিত জ্ঞান অর্জন করা এবং অভিজ্ঞ শিক্ষকের সান্নিধ্যে থাকা জরুরি। ভাষার গুরুত্ব নিয়ে ইবনে খালদুন বলেন, ভাষা কেবল কথা বলার মাধ্যম নয়, এটি হল একটি অর্জিত অভ্যাস বা দক্ষতা। আরবরা যখন মরুভূমিতে ছিল তখন তাদের ভাষা ছিল অত্যন্ত শুদ্ধ এবং প্রাঞ্জল, কিন্তু যখন তারা বিভিন্ন দেশ জয় করে শহরে থিতু হল এবং আরবদের সংস্পর্শে এলো তখন তাদের ভাষার সেই আদি বিশুদ্ধতা কমতে শুরু করল। তিনি বলেন, এই পরিবর্তনই ব্যাকরণ শাস্ত্র বা নাহু তৈরির পথ প্রশস্ত করেছে, যাতে পবিত্র কোরআন ও হাদিসের মূল অর্থ সংরক্ষিত থাকে। এরপর তিনি মানুষের মনস্তাত্ত্বিক কিছু দিক নিয়ে যেমন জাদুবিদ্যা এবং আলকেমি বা স্বর্ণ তৈরির বিজ্ঞান নিয়ে আলোচনা করেন। তিনি যুক্তি দিয়ে প্রমাণ করেন যে সাধারণ ধাতু থেকে কৃত্রিমভাবে স্বর্ণ তৈরি করা অসম্ভব। তিনি একে এক ধরনের প্রতারণা বা অলীক কল্পনা হিসেবে অভিহিত করেন, যা অলস মানুষকে বিভ্রান্ত করে। একইভাবে তিনি জ্যোতিষশাস্ত্রের সমালোচনা করে বলেন যে তারার অবস্থান দেখে ভবিষ্যৎ গণনা করা কেবল যুক্তিহীন নয়, বরং এটি মানুষের ধর্মীয় বিশ্বাসের ওপরও আঘাত হানে। তার মতে ভবিষ্যৎ কেবলমাত্র মহান আল্লাহর হাতে এবং মানুষের প্রতিটি কাজ তার নিজের পরিশ্রম এবং সামাজিক নিয়মের ওপর নির্ভরশীল। ইবনে খালদুন সাহিত্যের জগৎ এবং বিশেষ করে কবিতার শক্তি নিয়ে চমৎকার আলোচনা করেন। তিনি বলেন, কবিতা হল আরবদের জ্ঞানের ভাণ্ডার, যেখানে তাদের ইতিহাস, বীরত্ব এবং প্রজ্ঞা জমা থাকে। তিনি লক্ষ্য করেন যে শহরের জাঁকজমকপূর্ণ জীবনে যখন মানুষ অভ্যস্ত হয়ে যায় তখন তাদের কবিতার ভাষা ও শৈলী অনেক বেশি জটিল ও অলঙ্কারপূর্ণ হয়ে ওঠে, অথচ মরুভূমির কবিদের ভাষা ছিল সহজ এবং সরাসরি হৃদয়ে আঘাত করার মতো শক্তিশালী। তিনি স্পেন ও উত্তর আফ্রিকার কবিদের বিচিত্র ধারার কবিতা যেমন মুয়াশশাহা এবং জাজল নিয়ে আলোচনা করে দেখান যে মানুষের আবেগ কিভাবে বিচিত্র ভঙ্গিতে প্রকাশিত হতে পারে। গল্পের শেষ পর্যায়ে এসে ইবনে খালদুন আমাদের একটি গভীর সত্য মনে করিয়ে দেন। তিনি বলেন, একটি সভ্যতার আয়ু মানুষের জীবনের মতোই সীমাবদ্ধ। একটি জাতি যখন পরিশ্রম এবং একতার মাধ্যমে ক্ষমতায় আসে তারা উন্নতির শিখরে পৌঁছায়, কিন্তু যখন তারা বিলাসিতায় ডুবে যায়, একে অপরের ওপর জুলুম শুরু করে এবং তাদের আত্মিক শক্তি বা আসাবিয়া হারিয়ে ফেলে, তখন প্রাকৃতিকভাবেই তাদের পতন ঘটে। এটি একটি অবিনশ্বর নিয়ম যা ইতিহাসের পাতায় বারবার পুনরাবৃত্তি হয়। তার এই মুকাদ্দিমা বা ইতিহাসের ভূমিকা আসলে কেবল একটি বই নয়, এটি হলো একটি সমাজকে চেনার একটা বড় মানচিত্র। তিনি আমাদের শেখান যে সমাজ বিজ্ঞানের নিয়মগুলো বোঝার মাধ্যমেই আমরা অতীতের ভুলগুলো শুধরে নিতে পারি এবং একটি ন্যায়ভিত্তিক সমৃদ্ধ সমাজ গড়তে পারি। তিউনিশিয়ার সেই দুর্গে শুরু হওয়া চিন্তাগুলো আজ বিশ্বব্যাপী সমাদৃত, কারণ তিনি কেবল মানুষের ইতিহাস লেখেননি, বরং মানুষের আত্মার এবং সমাজের স্পন্দন অনুভব করতে পেরেছিলেন।